প্রথমে আমরা একটু বাংলাদেশের যে কারেন্ট যে কারিগরি শিক্ষা এটার দিকে একটু আলোকপাত করি। কিছু ফ্যাক্টস এবং ফিগার দিয়ে কথা বলি। আমি যেহেতু একজন গবেষক, বিভিন্ন পাবলিকেশন থেকে যে তথ্যগুলো পেলাম সেটা হচ্ছে বাংলাদেশের সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 482টার মতন পলিটেকনিক ইনস্টিটিউট আছে, এবং এগুলোতে বর্তমান যে স্টুডেন্টের যে রেশিও এটা হচ্ছে 3 লাখের কিছুটা বেশি, হুইচ ইজ খুবই কম। আমরা যদি বাংলাদেশের ওভারঅল যে মেন স্ট্রিম যে এডুকেশনের যে স্টুডেন্ট নাম্বার, তারপর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা এমবিবিএস পড়ালেখা করছে যে পরিমাণ স্টুডেন্ট, সেটার সাথে যদি কম্পেয়ার করি, এবং ট্র্যাডিশনালি বাংলাদেশের একটা মিসকনসেপশন হচ্ছে যে ছেলে মেয়ে হয়তো ইউনিভার্সিটিতে পড়ালেখা করলে বা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়লেই হয়তো তাদের ভবিষ্যৎ ভালো, কারিগরি এসব পলিটেকনিকে পড়ে আবার কি হবে, এগুলোতে ভবিষ্যৎ খুব একটা ভালো না। কিন্তু একটা দেশের ওভারঅল যে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইনোভেশন থেকে শুরু করে তার যে গ্রস ডোমেস্টিক যে প্রোডাকশন, এগুলার কন্ট্রিবিউশনের ক্ষেত্রে কারিগরি শিক্ষায় শিক্ষিত মানুষজন, এদের কন্ট্রিবিউশন কিন্তু সব থেকে বেশি। এবং আমরা যদি পাশ্চাত্যের দেশগুলোতে দেখি, পাশ্চাত্যের যেসব ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড কান্ট্রি বা ইন্ডাস্ট্রিয়ালাইজ যে কান্ট্রিগুলো, এগুলোতে কিন্তু টেকনিক্যাল এডুকেশনকে সব থেকে বেশি কিন্তু প্রাধান্য দেওয়া হয়। বাংলাদেশের সাথে আমি কন্ট্রাস্ট করে অস্ট্রেলিয়ার দিকে তাকাই। অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর 6th লার্জেস্ট কান্ট্রি, অথচ পপুলেশন হচ্ছে খুব ছোট্ট, মাত্র 2.5 কোটি পপুলেশনের একটা দেশ। এই দেশের যে টেকনিক্যাল এডুকেশনের লাস্ট যে ডাটা আমি দেখলাম, এখানে প্রায় 50 লক্ষের মতন স্টুডেন্ট তারা পড়ালেখা করে হচ্ছে টেকনিক্যাল এডুকেশনের, এবং এই যে রেশিওটা এটা কিন্তু প্রত্যেক বছর বাড়তেই আছে। হোয়ারাস খেয়াল করে দেখেন, বাংলাদেশের এই 482টা যে ইনস্টিটিউশন, এগুলোতে যে সিট অ্যালোকেশন এটার পরিমাণ হচ্ছে প্রায় 1,72,000-এর মতন। 2023-24 সালে গিয়ে দেখা যায় যে এর মধ্যে 70,000 সিটও ফিল আপ হয়নি। দ্যাট মিনস 60%-এর মতো সিটও কিন্তু ফিল আপ হচ্ছে না। তার মানে একটা লার্জ প্রপোর্শন অফ স্টুডেন্ট এখানে পড়ালেখাই করছে না। সো অ্যাজ এ রেজাল্ট বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউশনগুলোর বিভিন্ন সমস্যা আছে। সেবারে আমরা একটু পলিটেকনিক ইনস্টিটিউশনগুলোর যে মূল যে সমস্যা সেগুলোর দিকে একটু রিফ্লেক্ট করি। প্রথম যে সমস্যা সেটা হচ্ছে যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের যে পড়ালেখার যে মান, এখানকার যে কারিকুলাম যেগুলো পড়ানো হচ্ছে এগুলো হচ্ছে এখনো কিন্তু খুব পেছনের দিকের বা খুব নিম্ন স্তরের বলা যায়। গোটা ওয়ার্ল্ডের সাথে যদি আমরা কম্পেয়ার করে দেখি যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের যে কোয়ালিটি, তারপরে যতটা অ্যাডভান্স লেভেলের কারিকুলাম নিয়ে আসা উচিত, সেগুলো কিন্তু এখনো বাংলাদেশের পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনগুলোতে কিন্তু আনা হচ্ছে না। যদিও কোর্সের বেশ কিছু বৃদ্ধি হয়েছে, আমরা দেখি বেশ কিছু ভালো পলিটেকনিক ইনস্টিটিউট আছে, সেখানে নতুন নতুন কোর্স আছে, কিন্তু এই কোর্সগুলোর যে কারিকুলাম এগুলো কিন্তু কন্টেম্পোরারি যে টেকনিক্যাল যে এডুকেশন গোটা ওয়ার্ল্ডের সাথে যদি আমরা কম্পেয়ার করি, সেখানে দেখা যায় যে এগুলোর কোয়ালিটি এখন অনেক নিচের দিকে। সেটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম, কারণ স্টুডেন্টরা সেখানে গিয়ে যে পড়ালেখা করে যে কোয়ালিটি নিয়ে বের হবে সেটা তারা করতে পারছে না, যার ফলে খুব স্বাভাবিকভাবে তারা যখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সাথে বলা যায় বা অন্যান্য মেইন স্ট্রিমের স্টুডেন্টদের সাথে পড়ালেখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকছে। বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর একটা খুব বড় সমস্যা হচ্ছে যে টিচারের যে স্ট্যান্ডার্ড সেটা আপ টু দ্য মার্ক না। মোস্টলি যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট আছে প্রত্যেকটাতেই আমরা যদি দেখি ডাটা অনুযায়ী, যতগুলো টিচার এর পজিশন যে অ্যালোকেশন আছে সেটা কিন্তু ফিল আপই হয় না, অর্থাৎ কোয়ালিফাইড যে টিচার সেগুলো কিন্তু পাচ্ছেই না ইনস্টিটিউশনগুলো। অ্যাজ এ রেজাল্ট লো কোয়ালিফাইড কিছু টিচার আছে যাদেরকে দিয়ে কোনো মতে প্রতিষ্ঠানগুলো চালানো হচ্ছে। প্রত্যেকটা ইনস্টিটিউশনেই দেখা যায়। আমি যদি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ডাটা দিয়ে বলি, আমার বাসা যেহেতু রাজশাহীতে, সেখানে দেখা যায় যে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে প্রায় 4,000-এর মতন, পরে যেখানে টিচার আছে মাত্র 100 জন। সো টিচার স্টুডেন্টের এই যে রেশিওটা এটা কিন্তু খুবই অপ্রতুল, এবং এর ফলে ডেফিনেটলি টিচিং কোয়ালিটির উপর এফেক্ট করছে, স্টুডেন্টের যে আউটকাম সেটার উপর এফেক্ট করছে, স্টুডেন্ট যে ক্যারিয়ার প্রোগ্রেশন অপরচুনিটি সেটাতেও কিন্তু ডেফিনেটলি এফেক্ট করছে। সো ভালো টিচার, কোয়ালিফাইড টিচারদেরকে অ্যাট্রাক্ট করা এবং তাদেরকে প্রফেশনালি যে আপস্কিল করানো, এটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট একটা এরিয়া যেখানে অনেক বেশি ফোকাস করা দরকার, কিন্তু এটা হচ্ছে না। যেহেতু পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্টরা যথাযথ শিক্ষার যে পরিবেশ সেটা পাচ্ছে না, বা ভালো যে টিচিং যে সাপোর্ট সেটা পাচ্ছে না, এর যে রিপেল ইফেক্টটা হচ্ছে যে স্টুডেন্টদের যে কোয়ালিটি সেটাও অবশ্যই কিন্তু ভালো হচ্ছে না। স্টুডেন্টদের মধ্যে মোস্টলি দেখা যায় যে তারা মেইন স্ট্রিম যে স্টুডেন্ট আছে টারশিয়ারি লেভেলে তাদের থেকে অনেক পিছিয়ে আছে। ইংলিশের দক্ষতা যদি বলা যায়, তাদের যে কমিউনিকেশন স্কিলের কথা যদি বলা যায়, তাদের আদার যে অ্যাসপেক্ট যেগুলো হচ্ছে এসেনশিয়াল একজন গ্র্যাজুয়েটের জন্য, যারা কিনা প্রফেশনাল ওয়ার্ল্ডে যে ভালো একটা প্রফেশন নিয়ে যেতে পারবে, সেই সুযোগ সুবিধা তারা যথাযথ পাচ্ছে না, যার জন্য গ্র্যাজুয়েটদের মধ্যে এই যে কোয়ালিটি এগুলোর মধ্যে অভাব আছে এবং তারা নিজেদেরকে আপস্কিল করতে পারছে না। আরো একটা বড় প্রবলেম হচ্ছে যে পাথওয়ের অভাব, অর্থাৎ পড়ালেখার
পরে স্টুডেন্টরা কোথায় চাকরি করবে এবং তাদেরকে সঠিক যে পাথওয়ে তৈরি করে দেওয়া, ক্যারিয়ার প্রগ্রেশন যে অপরচুনিটি, এই অপরচুনিটিগুলো যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সঠিকভাবে তৈরি করে দিতে পারছে না। এবং এগুলো আবার সেই আগের প্রবলেমের সাথেই সংশ্লিষ্ট, যে ভালো যেহেতু টিচিং সাপোর্ট নেই, ওভারঅল যে ইনস্টিটিউশনাল যে সাপোর্ট বা গাইডেন্স যেহেতু নেই, স্টুডেন্টদের মধ্যে এই যে ওয়ার্ক ইন্টিগ্রেটেড যে প্ল্যান, তারপরে ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং এর যে পাথওয়ে তৈরি করা বা বাইরের দেশে গিয়ে পড়ালেখা করা, আপস্কিল করা নিজেদেরকে, এগুলো সঠিক কোনো গাইডলাইন নেই বা তাদের যে ডিরেকশন সেই ডিরেকশনটা নেই। একটা এডুকেশনাল ইনস্টিটিউশন টারশিয়ারি লেভেলের হওয়া উচিত যে একটা স্টুডেন্টদের জন্য লঞ্চ প্যাড, এই লঞ্চ প্যাড একটা স্টুডেন্টকে যথেষ্ট পরিমাণ সেই ধরনের ফিউল দিবে, যে ফিউলগুলো নিয়ে একটা স্টুডেন্ট নিজেকে ইকুইপ করবে এবং দে উইল লঞ্চ টুয়ার্ডস দেয়ার ক্যারিয়ার। কিন্তু সেই সুযোগটা কিন্তু পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের যে স্টুডেন্ট তারা পাচ্ছে না, কারণ ইনস্টিটিউশন থেকে সেই ধরনের যে সাপোর্ট বা এন্ডোর্সমেন্ট বা এনকারেজমেন্ট এটা কোনোভাবেই দেওয়া হচ্ছে না স্টুডেন্টদেরকে। তো সমস্যা নিয়ে তো অনেক কথা বললাম, কিন্তু আসলে কিভাবে সমস্যাগুলোর সমাধান করা যায় সেগুলো নিয়েও চিন্তা করতে হবে। সো এখন আসলে স্টুডেন্টদের জন্য বলছি যে হয়তো আমার এই ভিডিওতে আমি কিছু সমাধান বলে দেওয়ার সাথে সাথেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু না। এবং বাংলাদেশের ওভারঅল যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর অর্থাৎ পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনগুলোর যে অবস্থা সামগ্রিকভাবে যে ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যাবে তাও কিন্তু না। সো প্রবলেম হচ্ছে তোমাদের জন্য, তোমাদের নিজেকে সে দায়িত্বটা নিতে হবে যে কি করে নিজেকে আপস্কিল করা যায়, কি করে নিজেকে ডেভেলপ করা যায়। কারণ একটা সিস্টেমকে চেঞ্জ করা এটা অনেক সময়ের ব্যাপার, এবং এই সময় হয়তো বিগত সরকারের সময় হয়নি, পরবর্তী সরকারের সময় হবে কিনা সেটাও আমরা জানি না। এবং আমরা সবসময় দেখি যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের যে স্টুডেন্টরা তারা রাস্তায় নেমে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করছে, এবং সেই আন্দোলনগুলোর যে ফলপ্রসূ কোনো ফল তারা পাচ্ছে তাও কিন্তু না। সুতরাং যে ব্যাপারটা সব থেকে বেশি প্রয়োজন, এবং তোমরা যারা ভিডিওটা দেখছো, সেটা হচ্ছে তোমাদেরকে নিজেকে কিছুটা হলেও নিজের দায়িত্ব নিতে হবে, যে নিজেকে কি করে ইকুইপ করা যায়, নিজেকে কি করে আপস্কিল করা যায়, যাতে করে আমরা নিজেদের পাথওয়েটা নিজেই তৈরি করতে পারি। এবং যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলোর দিকে যদি আমরা একটু রিফ্লেক্ট করি, তাহলে কিন্তু সমাধানের পথটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে নিজেকে আগে তোমাদের আপস্কিল করতে হবে, তোমাদের ইংলিশ কমিউনিকেশন স্কিল ভালো করতে হবে, তোমাদের যে টেকনিক্যাল যে নলেজ সেটা ইউনিভার্সিটির বা পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে যেটুকু পড়ানো হচ্ছে তার মধ্যেই সীমাবদ্ধ না রেখে কি করে নিজেকে আরো আপস্কিল করা যায়, কি করে নিজেকে আরো ভালো করা যায়, সেজন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। এই জন্য আজকালকার দিনে অনলাইনে অনেক ধরনের প্রফেশনাল লার্নিং সাইট আছে, তারপরে ই লার্নিং সাইট আছে, সেগুলোর মাধ্যমে তোমাকে নিজেকে ইকুইপ করতে হবে। আমি জানি এগুলো বলা কিছুটা সহজ, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো করার জন্য তোমাদের যে মোটিভেশন দরকার, তোমাদের যে ইন্সপিরেশন দরকার বা যে গাইডেন্স দরকার, সেটা হয়তো সবসময় তোমরা পাবে না। বাট এই জন্য পিছিয়ে পড়লে হবে না, বা এই জন্য থেমে থাকলে হবে না, সবসময় কনস্ট্যান্টলি চেষ্টা করে যেতে হবে তোমাদেরকে যে কি করে নিজেকে আপস্কিল করতে পারি। দ্বিতীয় একটা ব্যাপারের দিকে আমি খেয়াল করতে বলবো, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের পড়ালেখার সময় কিন্তু চেষ্টা করতে পারো যে একটা ল্যাটারাল যে এন্ট্রি অন্য কোনো একটা ইনস্টিটিউশনে সেটাও করা যায় কিনা সেটার চেষ্টা করতে পারো। এবং ল্যাটারাল এন্ট্রি বলতে আমি বোঝাচ্ছি যে ক্রেডিট ট্রান্সফার করে কোনো ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদের ডিগ্রিটা পড়ালেখা করা যায় কিনা। আমি ডেফিনেটলি তোমাদের ডিসকারেজ করছি না পলিটেকনিকে পড়ার জন্য, বাট পলিটেকনিকে একটা সার্টেন টাইম পড়ার পরে কিভাবে একটা ইউনিভার্সিটি থেকেও কিছুটা ডিগ্রি নেওয়া যায় সেটার চেষ্টা করতে হবে। কারণ ইউনিভার্সিটির হয়তো ক্যারিয়ার পাথ হয়ে যে প্রগ্রেশন অপরচুনিটি এটা কিছুটা স্ট্রাকচার্ড। অ্যাটলিস্ট তোমরা যদি তোমাদের বিএসসি লেভেলের পড়ালেখা অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের ডিপ্লোমা লেভেলের যে পড়ালেখা সেটাকে যদি তোমরা একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কমপ্লিট করার পরে তারপরে কিভাবে ল্যাটারাল এন্ট্রি নিয়ে একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারো সেটা কিন্তু চেষ্টা করতে পারো। বাংলাদেশে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে, বেসড অন মাই রিভিউ আমি দেখেছি বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি তারা পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের যে স্টুডেন্ট আছে তাদের ক্রেডিট ট্রান্সফারের বিভিন্ন ধরনের সুযোগ দিয়ে থাকে। সো এই সুযোগগুলো নিয়ে কিভাবে ভালো কিছু ইউনিভার্সিটিতে যাওয়া যেতে পারে, খুব কস্টলি কোনো সলিউশনের দিকে আমি যেতে বলবো না, বাট তারপরে মোরলেস কিছুটা অ্যাফোর্ডেবল কিছু ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে পড়ার চেষ্টা কিন্তু তোমরা করতে পারো। তোমরা অনেকে প্রশ্ন করেছিলে আমাকে যে আচ্ছা আমরা কি হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যেতে পারি কিনা বাইরের দেশগুলোতে পড়ালেখার ক্ষেত্রে, অর্থাৎ ডিপ্লোমা লেভেলের যারা স্টুডেন্ট। এবং আমার কাছে মনে হয় এটাও আরেকটা সুইটেবল অপশন, তোমাদের যাদের সেই ক্যাপাসিটি আছে, ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট যদি থেকে থাকে তোমরা সেক্ষেত্রে এটাকেও চিন্তা ভাবনা করতে পারো। অস্ট্রেলিয়ার কনটেক্সটে যদি আমি বলি, অস্ট্রেলিয়ার টেফ বলা হয়, টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন হচ্ছে এখানকার যে ভোকেশনাল এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে যে ইনস্টিটিউশন সেটা। এবং টেফ থেকে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিন্তু পড়ালেখার সুযোগ আছে, এবং টেফ দুইভাবে স্টুডেন্টদেরকে নিয়ে থাকে। একটা হচ্ছে রেকগনিশন অফ প্রায়র লার্নিং, অর্থাৎ তুমি পূর্বে যা পড়েছো সেটাকে তারা প্রথমে অ্যাসেস করবে, এবং অ্যাসেস করার পরে সেটাকে একটা রেকগনিশন দিবে যে হ্যাঁ ঠিক আছে তোমার এই কোর্সটাকে আমরা অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্ট করে তারপরে তুমি আমাদের এখানে পরবর্তী যে কোর্স সেটা তুমি কমপ্লিট করতে পারবে, অর্থাৎ আরেকটু অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স। আর একটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার। ক্রেডিট ট্রান্সফারটাও তোমরা করতে পারো, সেটা হচ্ছে তোমরা যে পরিমাণ ক্রেডিট কমপ্লিট করেছো তোমাদের যে হোম যে ইউনিভার্সিটি সেখান থেকে বাকি ক্রেডিটগুলো তোমরা এখানে করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশনের সঠিক যে লিঙ্ক বা যে কানেকশন যে
পেজ, ইমেল অ্যাড্রেস এগুলো সব ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এগুলোতেও তোমরা সরাসরি যোগাযোগ করে তোমরা একটা কানেকশন স্টাবলিশ করতে পারো এবং কিছুটা এক্সপ্লোর করতে পারো। এবং অস্ট্রেলিয়া ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও, ইউরোপের দেশ আছে, তারপরে আমেরিকা আছে, কানাডা আছে, এগুলোতে যদিও এন্ট্রি কিছুটা ডিফিকাল্ট হতে পারে, তারপরেও এগুলোতে আমি বলবো চেষ্টা করার জন্য, কারণ এগুলো হচ্ছে হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি, ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড কান্ট্রি, এবং এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ টেকনিক্যালি স্কিলড ম্যান ফোর্সের প্রয়োজন আছে। সুতরাং তারাও কিন্তু চাই যে স্কিল ওয়ার্কফোর্স। তবে বাইরের দেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে সবসময় তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের যে ইংলিশের যে তোমাদের যে স্কিল, অর্থাৎ তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেটা কিন্তু খুব ভালো হতে হবে। সুতরাং ভালো একটা আইএলটিএস স্কোর কি করে তৈরি করা যায়, সেজন্য ইংলিশে তোমাদেরকে এখন থেকে কিন্তু প্রিপেয়ার হতে হবে, যাতে করে তোমরা অ্যাটলিস্ট একটা কম্পিটিটিভ একটা আইএলটিএস স্কোর যেন তোমরা দিতে পারো, এবং সেই স্কোরটা দিয়ে তোমরা তখন ভালো কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারো।